আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছেন সময়ের সাহসী সন্তান এবং আহ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ সবকিছুর পক্ষে আমরা যারা যারা টুকটাক কথা বলি, কিছুই যতটুকুই আওয়াজ তুলি, তাদের একজন মঞ্জুর আলম পান্না। পান্না, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। পান্না, আজ খুব অন্য কোনো জটিলতার বিষয়ে আমরা কথা বলছি না। আমি সবসময় আপনাকে বলি যে আপনার কাছ থেকে আমি র্যাপ আপ চাই। আমাদের যখনই আপনাকে সুযোগ পাই আপনি সময় দেন, সেটার জন্য দেশের অবস্থা কোন দিক যাচ্ছে। আমরা হেডলাইন করেছি অনিশ্চয়তার পথে চলা, কবে অনিশ্চয়তার পথ চলা, কবে নির্বাচন, কোন পথে দেশ। আমি এটুকু বলতে আমার দ্বিধা নেই যে আমি নিজে কনফিউশন, আমি একটু কনফিউশনে যা চলছে না একেবারে দেশে। আমি টুকটাক করে দু একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করেছি আগে, তারপরে আমি দর্শকদের উদ্দেশ্যে কি জানিয়ে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। মানে এই আহ্বান জানানোর মধ্যেই কিছু একটা কিন্তু আছে। তারপরে আরো অসংখ্য দেশের খবর। তারেক রহমান আবার নতুন করে কথা বলছেন। তারেক রহমান দেশের উদ্দেশ্যে লিখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা আমরা বলি, বা আমার অপিনিয়ন হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূস যতদিন আছেন ততদিন জাতীয় নাগরিক পার্টি আছে, তারপর আর এর কোনো অস্তিত্ব নেই। সেখান থেকে বলছে আহ্বায়ক নাহিদ ইসলাম তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নিবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির অসুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। এই কথার মর্ম কি? একটি রাজনৈতিক দলের আমরা সচরাচর দেখি যে কোনো রাজনৈতিক দলের কেউ যদি অসুস্থ হন, ইভেন মারা যান, তারপরে নির্বাচন পিছায় না। তো বেগম জিয়া অসুস্থ, এটা নিয়ে আমরা সবাই অডিট, আমরা সবসময় তার জন্য দোয়া করি। আপনিও বলেছেন আপনার প্রচুর এই গত কয়েকদিনের কন্টেন্টে আপনি বলেছেন, আমরাও বলি যে বেগম জিয়া অন্য মাত্রায় চলে গেছেন। তো এই জায়গায় এসে বেগম জিয়ার অসুস্থতা ধরে অনেক কিছুই ঘটছে। আমি বিতর্কের জায়গায় যেতে চাই না, কিন্তু নাহিদ ইসলাম যখন বলেন তখন আমরা ধরে নিতে পারি যে এটা ডক্টর ইউনূসের কথা বলছেন, কারণ তার তার ডক্টর ইউনূসের এটা কিংস পার্টি নামে পরিচিত। আচ্ছা, এরপরে আছে 12 দলীয় জোট সংবাদ সম্মেলন ডেকেছে। বিএনপি গতকাল মনোনয়ন দিয়েছে, মনোনয়ন নিয়ে কথাবার্তা আছে। সবকিছু নিয়ে কি দেখছেন, কি ঘটতে যাচ্ছে এবং এই বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে? জয়রাম পান্না, আপনার একটু বিশ্লেষণ। শুভেচ্ছা আমার পক্ষ থেকে আপনাকে এবং পূর্ণিয়া ভিউজে যারা দর্শক আছেন সবার প্রতি। বিষয় হচ্ছে, আপনি যতগুলো নিউজ বললেন সবই প্রায় নির্বাচন কেন্দ্রিক, এবং অবশ্যই এটি তো অনিবার্য সত্য যে আমাদের জন্য একটা নির্বাচন, সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন খুবই প্রয়োজন। এখন অংশগ্রহণমূলক শব্দটা তো সরকারের পক্ষ থেকে ইউজ করা হচ্ছে না। একতরফা আওয়ামী লীগ যেমন একতরফা নির্বাচন করেছে, আবার এই সরকারও একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। মানে আওয়ামী জোট তেমন থাকছে না, জোটভুক্ত যে সংগঠনগুলো ছিল, হয়তো জাতীয় পার্টি একটা সিগন্যাল পাচ্ছে যে তারা নির্বাচন করতে পারবে, কিন্তু জাসদ, ওয়ার্কার্স পার্টি সেসব বিষয়ে এখন সিদ্ধান্ত নিতে আমরা দেখছি। আবার দেখা যাচ্ছে যে মানে আওয়ামী লীগ যা করেছে আর কি, এখন তারা এখন বিএনপি মনোভাবাপন্ন বা আওয়ামী বিরোধী যারা, তারাই মোটামুটি নির্বাচন করবে। এই অবস্থায় নির্বাচন, মানে আপনি যতগুলো নিউজের কথা বললেন এবং আমি বরাবরই বলে আসছি যে অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এবং হবে। আর যেই আশঙ্কার কথা বলছেন সেটি তারা তীব্র হচ্ছে, এবং আমিও মনে করি ফেব্রুয়ারিতে কোনো ধরনের নির্বাচন হচ্ছে না। যদিও নির্বাচন কমিশনার আক্তার হোসেন বলেছেন যে বিভ্রান্তি ছড়াবেন না, গুজব ছড়াবেন না। এই যে বিভ্রান্তি, গুজব, এগুলো সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে। এখন নির্বাচন কমিশন বলল, বিভ্রান্তির মধ্যে কেন মানুষ পড়ছে? বিভ্রান্তিমূলক অনেক কাজবাজ ঘটছে বিধায় মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে। আর যখন মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে, সঠিক তথ্যটা মানুষ পায় না, দায়িত্বশীলদের উপর মানুষের আস্থা থাকে না, তখনই নানান ধরনের গুজব ছড়ায়। নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন আপনি খেয়াল করে দেখেন, তার মধ্যেই সব বিরোধিতা রয়েছে। তার মানে স্ট্রেট ফরওয়ার্ড এই মুহূর্তে কোন রাজনৈতিক দল নয়, আমি বলবো ইনক্লুডিং বিএনপি সহ কোন রাজনৈতিক দলই তারা তাদের পথ স্থির করতে পারছে না। তারা আসলে কি চায়? নানান সময়ে সমীকরণগুলো চেঞ্জ হচ্ছে, হাওয়া বদল হচ্ছে। নাহিদ ইসলামের কথা বলছে, নাহিদ ইসলাম একই সঙ্গে বলছে যে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং যেখানে একটি
বড় রাজনৈতিক দলের একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি অসুস্থ, অর্থাৎ খালেদা জিয়াকে তিনি মিন করতে চেয়েছেন যে এই বিষয়টাকে সামনে রেখে মানে খালেদা জিয়া সম্পর্কে যদি আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মানে সংবাদ পাই, সেই ক্ষেত্রে আবার বিএনপি এই ধাক্কাটা সামলে উঠতে নিশ্চয়ই সময় লাগবে এবং সেই প্রস্তুতি নেওয়ার পরে এবং সেখানে বলা হচ্ছে যে সব রাজনৈতিক দল তখন তফসিল। আবার বলছে যে একটি বিশেষ দলের জন্য বসে থাকতে হবে এমন কোনো কথা না। কি বলতে চাইছে তারা? মূল কথা হচ্ছে নির্বাচন আসলে বিএনপি ছাড়া বা সিপিবির মতো যে দু একটা দল আছে তারা ছাড়া কেউ চায় না। বিএনপিও যে চায়, নিশ্চিতভাবে চায়, সেটিও আমার কাছে মনে হয় না। তার কারণ এতদিন ধরে বিএনপি বলে এসেছে নির্বাচন চায়, নির্বাচন দিতে হবে, যেকোনো মুহূর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সদিচ্ছা আছে, সরকারের যে কার্যক্রম তা দেখে মনে হচ্ছে আমরা নির্বাচনের পথে হাঁটছি। হঠাৎ করে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি কি বললেন? তিনি বললেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পেছানোর পক্ষে নয় বিএনপি। তার মানে কি? এতদিন অনিবার্য শব্দগুলো ছিল না এবং হঠাৎ করে এসে অনিবার্য শব্দটা তোলা হলো। আমরা যদি সেখানে স্পেসিফিক উল্লেখ করতেন অনিবার্য বলতে দৈব দুর্বিপাক, প্রাকৃতিক কোনো দুর্যোগ, তাহলে আমরা মানতে পারতাম কথাটি সহজে। কিন্তু অনিবার্য কারণ তিনি বলেছেন। এখন অনিবার্য কারণ বলতে বুঝিয়েছেন মানে তাকে যদি জিজ্ঞেস করা হয় হয়তো তিনি ব্যাখ্যা করার চেষ্টা করবেন যে না দলের চেয়ারপারসন অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থা রয়েছেন। যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়, তিনি বলবেন কি আমি জানি না। ধরে নিলাম মানে এই ধরনের কথাই হয়তো তিনি বলতে পারেন মানে স্ট্রং কোনো কোয়েশ্চেন এর বিপরীতে। যদি কিছু হয় আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক খালেদা জিয়ার ক্ষেত্রে। আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন দ্রুত। আচ্ছা যদি কথা বলছি, আল্লাহ না করুক যদি হয়েও থাকে ভবিষ্যতে কোনো এক সময় এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে আসে, তার জন্য বা কেন নির্বাচন পিছিয়ে যাবে? তার জন্য বিএনপির শোক কাটিয়ে উঠতে কয়দিন লাগবে? ২ দিন, ৪ দিন, ৫ দিন। এবং আমরা তো দেখছি যে যখন খালেদা জিয়া একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, নানান দেশ থেকে স্পেশালিস্ট আসছেন, টিম আসছে, তখনও তো তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। নতুন করে মনোনয়ন ঘোষণা দেওয়া হলো আরো কয়েকটি আসনে। সো তাহলে কেন থেমে থাকবে? তার মানে কি এখানে অন্য কিছু ঘটছে? আবার জামাত তো হুমকি-থামকি নানান ভয় দিচ্ছে। একই দিনে গণভোট করা যাবে না জাতীয় সংসদ নির্বাচনের সাথে। সেটা যদি ঘটে তাহলে নির্বাচনের জেনোসাইড হবে। আবার বলছে বিশেষ একটি দল চূড়াগুলি পথে ক্ষমতা আসার চেষ্টা করছে। চূড়াগুলি পথে ক্ষমতা আসার চেষ্টা কে করছে? কারা করছে? জামাত তো নিজেই বলছে, জামাতের নেতারা যে পুলিশ তাদেরকে প্রোটোকল দেবে যারা প্রার্থী হবে। প্রশাসন তাদের কথা উঠবে বসবে। নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন প্রাইমারি স্কুলের টিচাররা বা অন্য যারা থাকবেন তারা সার্বক্ষণিক তাদের নজরদারিতে থাকবেন এবং তাদের কথায় উঠবেন বসবেন। চূড়াগুলি কোনটাকে বলে? এবং আরেকটি ৫ আগস্টের হুমকি দিচ্ছেন তিনি যে এই ধরনের কিছু ঘটলে আরেকটা ৫ আগস্ট ঘটবে। আমি তো দেখছি নির্বাচন তো আসলে এখন এই মুহূর্তে এসে দেখছি যে কেউ চায় না। ইভেন আওয়ামী লীগ তার মতো করে কথা বলে রাখছে। সজীব ওয়াজেদ জয় বলে রেখেছেন যে নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া হয় তাহলে সেই নির্বাচন প্রতিহত করা হবে। অতএব এটুকু মোটামুটি স্পষ্ট করে বলা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, নানান ধরনের সমীকরণ নিশ্চয়ই গড়ে উঠবে এবং সেই সমীকরণগুলো যে আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে, আমার মনে হয় সেটা না। বাংলাদেশ প্রচন্ড একটা অস্থির জায়গায় যাচ্ছে। অস্থির জায়গাতে আছে, অস্থির থেকে অস্থিরতর জায়গায় যাচ্ছে। এটি আমার আশঙ্কা। না, আমি একটা জায়গায় আপনাকে একটু মনোযোগ দেই, সেটা হচ্ছে যে আমি আজকে আমার ওপিনিয়ন দিয়েছি যে বেগম জিয়ার এই অসুস্থতার অবস্থায় ওনাকে নিয়ে কোনো রাজনীতিকরণ করা এটা কারোর জন্যই কাম্য না। আমরা সবাই আপনিও আপনার প্রতি কন্টেন্টে তার জন্য দোয়া করছেন এবং সবাই সারা দেশ এবং বাংলাদেশের মানুষ উনি একটা অনন্য উচ্চতায় চলে গেছেন। কিন্তু ওনাকে এখন এই লন্ডন যাওয়া না যাওয়া আবার একবার এক এক রকম তথ্য ধরেন যে তার এয়ার অ্যাম্বুলেন্স আসবে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বলছে গতকাল সন্ধ্যা থেকে বলছেন যে এটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
আলটিমেটলি কি হচ্ছে? বেগম জিয়ার এই অসুস্থতার বিষয়টা তো রাজনীতিতে একটা প্রভাব ফেলছে। এই প্রভাবটা মেজর আখতারুজ্জামান রঞ্জন আপনার সঙ্গে শো করেছেন, সেই শো নিয়ে কি কি হয়েছে আমরা জানি। কিন্তু আলটিমেটলি মেজর আখতারুজ্জামান রঞ্জন খুব সাদা মনে কথা বলেছেন, এবং আপনি একজন অ্যাঙ্কর হিসেবে সেটা উপস্থাপন করেছেন। বিএনপির মধ্যে, বিএনপি তৃণমূলে আমরা চলি, আমি তো বলেছি যে আমি সশরীরে বিএনপি তৃণমূলে যোগাযোগ করেছি, বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়েছি, তাদের স্থায়ী কমিটির লোকজনের সঙ্গে দেখা হয়েছে। সবার মধ্যে এই প্রশ্ন মেজর আক্তার এটা বলে ফেলেছেন এবং আপনি শো করেছেন। এখন বেগম জিয়ার মতন একজন মানুষের, যদি, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু তার এই জীবন সায়ান্নে তাকে এটা নিয়ে যদি রাজনীতিকরণ করা হয়, এইটার কি অর্থ দাঁড়াতে পারে? যে কে করছে এটা? তারেক রহমান আসতে পারছেন না, কেন আসতে পারছেন না এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি। কেউ আমরা ওই ভাসুরের নাম মুখে নিতে পারছি না। এইসবের মধ্যে ওনাকে টেনে আবার নিতে হবে লন্ডনে উচ্চ চিকিৎসার জন্য। যে কোনো সন্তানই তার মাকে সর্বোচ্চ ব্যবস্থা করতে পারে, কিন্তু এবারে বিষয়টা কিরকম ঘোলাটে হয়ে যাচ্ছে না? নির্বাচনের অনিশ্চয়তা। ঘোলাটে অবশ্যই হচ্ছে, ঘোলাটে অবশ্যই হচ্ছে। দেখুন, যা কিছু ঘটছে, মানুষের মুখ আপনি কতক্ষণ বন্ধ রাখবেন? বা মানুষ তো যার যার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করবে, ব্যাখ্যা করার চেষ্টা করবে। আমরা বিএনপির পক্ষ থেকে যা বলা হচ্ছে, নিশ্চয়ই আমরা সেটা ধরে নিতে চাই যে খালেদা জিয়া আ একেবারে মানে একটা স্থিতিশীল অবস্থায় আছেন। হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে। তিনি সুস্থ হয়ে ফিরবেন। আমরা এই আশাবাদ করছি। সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছেন। কিন্তু গত ২ দিনের যে সিনারিও একের পর এক, তাতে মানুষ একটু বিভ্রান্তির মধ্যে পড়তেই পারেন বা পড়েছেন, স্বাভাবিক। হয়তো মেজর আক্তার সাহেব আম আমার সাথে যে কথাগুলো বলেছেন সরাসরি তিনি তার আ আ যে হিসাবটি সেটি তুলে ধরেছেন যে খালেদা জিয়ার কি অবস্থা এখন। কেউ হয়তো প্রকাশ্যে বলছেন, কেউ প্রকাশ্যে বলছেন না। কেউ একেবারে আম গণমাধ্যমের সামনে এসে বলছেন হয়তো, কেউ হয়তো স্ক্রিনের পিছনে চুপি, চুপি বলছে। আবার কেউ হয়তো বিশ্বাস করতে পারছেন যে সত্যি, সত্যি না খালেদা জিয়া আ এখনো সুস্থ হওয়ার জন্য যুদ্ধ করছেন। যেটিই হোক না কেন, গত ২ দিনে মনে করুন যে গতকাল বৃহস্পতিবার ডক্টর জাহিদ হোসেনের ব্রিফিং করার কথা দুপুরের দিকে। কিন্তু তিনি আ ব্রিফ করলেন ব্রিফ করলেন বেশ কয়েক ঘন্টা পরে এসে। কেন? কি কারণে? এইগুলো তো প্রশ্নবিদ্ধ হয়েছে। শুক্রবার সকালের মধ্যে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে লন্ডন নিয়ে যাওয়ার কথা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে। তো আমরা পরবর্তীতে শুনলাম যে না, সেটি বিকল হয়ে গেছে বা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এখন কবে এটি ঠিক হবে তার আগে মেজর ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুক্রবার আবার জানালেন যে রোববারের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য আ লন্ডন নিয়ে যাওয়া হবে। আবার ঐখানেই তিনি বলছেন যে যদি তিনি সুস্থ থাকেন, নিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে। তাহলে আরো রোববারের কথা বলবেন কেন? উনি একবারে যদি বলবেন তাহলে বলতে পারতেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি তার শারীরিক কন্ডিশন সুস্থ থাকে, ধকল সামলাতে পারেন, তাহলে রোববার নিয়ে যাওয়া হবে। খন্ড কথা আসছে। আবার আমরা শুনলাম যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি বিকল হয়ে মানে এখনো ঠিক হয়নি। জার্মান থেকে কাতার নিজে ভাড়া করে খালেদা জিয়ার জন্য পাঠাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো মানুষের মধ্যে নানান ধরনের শঙ্কা সৃষ্টি করছে, আশঙ্কা সৃষ্টি করছে, সন্দেহ, সংশয়ের সৃষ্টি করছে। আবার ধরুন খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন বা এখন তো নিশ্চয়ই আছেন। আমি ২ দিন আগের কথা বলছি। একেকজন একেক ধরনের কথা বলছিলেন বিএনপি নেতৃত্বের মধ্য থেকে। কেউ বলছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কেউ বলছেন তিনি আ আগের চেয়ে খারাপ হয়েছেন, কেউ বলছেন না তার অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে। আবার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে খালেদা জিয়া সম্পর্কে একমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেন ছাড়া অন্য কেউ ব্রিফ করলে তার কথা ধরবেন না। তো তার কথা ধরব না, আমরা তো এমনটাই চাই। উনি ঘন্টায় ব্রিফ করবেন, গণমাধ্যম সেই ঘন্টায় নিউজ কভার করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এর আগে তো কেউ প্রশ্ন করার আগেই বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছেন। ঠিক একইভাবে ওই প্রেস লিস্ট দেওয়ার পরেও এখনো পর্যন্ত বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছেন। সো এই জায়গা থেকে মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন বলি, গুজব বলি এগুলো সৃষ্টি হচ্ছে। এগুলো তো সাধারণ মানুষের দোষ না। দায়িত্বশীল যারা তাদের কাছ থেকেই এগুলো ছড়াচ্ছে। এবং একই সঙ্গে যেই প্রশ্নগুলো মানুষের মধ্যে দাঁড়িয়েছে যে খালেদা জিয়া যে এত গুরুতর অবস্থায় বেশ কয়েকদিন এভার কেয়ার হসপিটালে রয়েছেন, সেখানে
তার এতদিন পর এসে কেন খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা সদস্যদের নিয়োগ দেওয়া হলো? এসএসএফ এর সদস্যদের নিয়োগ দেওয়া হবে কেন? মানে এটা তো আমি নিজেই প্রশ্ন রাইজ করেছি। তার এখন দরকার বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা। তার তো সর্বোচ্চ বাড়তি মানে বাহ্যিক নিরাপত্তার দরকার নেই। মানে এইগুলো না আমাদেরকে মানে সাধারণ মানুষকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করছে। সেই জায়গা থেকে কেউ আশঙ্কা যুক্ত হয়েছেন, কিছু হয়ে গেল কিনা। আবার কেউ আশায় বুক বাঁধছেন। তো গুজব ছড়ানোটাই তো মনে হয় স্বাভাবিক। আর যে রাজনীতির কথা বলছিলেন, আমি জানি না এখানে কোন রাজনীতি চলছে কিনা। আমি সত্যিই জানি না। চলার কথা নয়। যদি চলেও থাকে, কথা বলছি আমি। যদি চলেও থাকে অন্তত তারেক রহমানের সেটি একসেপ্ট করার কথা নয়। তিনি তার মা। তিনি তো বলবেন যে, "না, সবার ঊর্ধ্বে আমার মা" এবং এই জায়গায় কোন ছাড় নয়। রাজনীতি সবকিছুকে নিয়ে নয়। কিন্তু আমরা দেখছি যে অনেকের পক্ষ থেকে এই অভিযোগটি আসছে। আসছে কেন সেই কারণেও তো ব্যাখ্যা করলাম। কেন গুজব ছড়াচ্ছে, কেন গুঞ্জন ছড়াচ্ছে। যদি রাজনীতি হয়ে থাকে সেটি অবশ্যই অন্যায়। অবশ্যই অগ্রহণযোগ্য। তবে রাজনীতি যদি হয়েও থাকে এটি কিন্তু খুব বেশিদিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না। এটা আমি বিশ্বাস করি। কেন করি? বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগের যারা সমর্থক তারা এগুলো দলের ভুল ভ্রান্তি, দলীয় নেতাদের ভুল ভ্রান্তি এগুলো তারা ভুলে যায়। ইচ্ছাকৃতভাবে ভুলে যায়। মনে করুন যে সজীব ওয়াজেদ জয় যদি জঘন্যতম, যদি কথা বলছি আমি, জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হয়ে সরাসরি তার প্রমাণ রেখেও দেন, মানুষের সামনে উপস্থিত হয়। তারপর আওয়ামী লীগের সমর্থকরা দেখবেন যে জয় ভাই, জয় ভাই, জয় ভাই বলতে পাগল। আবার তারেক রহমানের ক্ষেত্রে একই কথা বলতে পারি। তিনি মহা ভয়ংকর কোনো অপরাধ করে ফেললেও, চাক্ষুষ কোনো অপরাধ করে ফেললেও তারপরেও তারেক ভাই, তারেক ভাই, তারেক ভাই ছাড়া বিএনপি নেতা কর্মীরা কিছু বুঝবে না। অতএব তারেক সাহেব যত ভুল করুন না কেন, বিএনপির রাজনীতি বা খালেদা জিয়াকে নিয়েও যদি কোনো রাজনীতি হয়ে থাকে, এগুলো ২, ৪, ৫, ১০ দিন, ১ মাস এই আ কিছু মানুষ সমালোচনা করবে। কিছু মানুষ এগুলোর প্রতি ইঙ্গিত করে আবার তার বিরোধী যারা আছে তারা রাজনীতি করার চেষ্টা করবে। কিন্তু বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। সময়ের সাহসী সন্তান মনিরুল আলম পান্না, আমি শুরুতেই আপনাকে পরিচয় দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আপনার জন্ম মুক্তিযুদ্ধের সময় আপনি হয়তো অস্ত্র হাতে নিতেন। সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বাংলাদেশে এখন যে সিচুয়েশন, আপনার উপরে আপনি জেল খেটেছেন, এর মধ্যে আপনাকে জেলে নেওয়া হয়েছে একেবারেই অবান্তর ভাবে, এবং আমরা সবচেয়ে আমাদের এই প্ল্যাটফর্ম সাক্ষী যে আমরা বলেছি যে এটা একেবারেই শুধুমাত্র সাহসিকতার কথা বলার জন্য। এই সময়ে দেশে আপনার প্রতি অভিযোগ যেগুলো, আপনার প্রতি অভিযোগ যে আপনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, আপনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, আমাদের এতে কোনো ধারণায় কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেভাবে আক্রান্ত হচ্ছেন এই জায়গাটায় আমরা বলি যে এই সরকারের ভুল ত্রুটি বললে এই ভুল ত্রুটিটা আওয়ামী লীগের হয়তো ফেভারে যায়, সেটা আপনি বলছেন। এখন যে সিচুয়েশন, মৌলবাদীদের উৎপাত আপনারা দেখেন, আপনার উপরে, আমার উপরে, সবার উপরে আছে। এই সিচুয়েশনে বাংলাদেশে আগামী নির্বাচন যদি হয়, ধরেন কোনোভাবে হলো, বিএনপি তো তার দিক থেকে বিএনপি সারেন্ডার করেছে, এই নির্বাচন হলেও ডক্টর ইউনূসের তো এক্সিটের জন্য এটাই করতে হবে এখন, এই নির্বাচন হলেও আমরা কোন পথে যাব? আমি পরের অংশ বুঝতে পারিনি। এই নির্বাচন যদি হয়ও এই নির্বাচন যদি হয়ও ফেব্রুয়ারিতে তারা আজকেও বলেছে যে নির্বাচন নিয়ে সিসি হুম, বলেছে হুম, যে নির্বাচন নিয়ে জি। কোন রকম গুজব রটানো যাবে না, মানে নির্বাচন তারা করতেই চায়। যদি হয়, হলেও আমরা কোন পথে যাব? আমরা কি স্বস্তির বাংলাদেশ ফিরে পাবো কিনা? না, কারণ না আওয়ামী লীগ এখানে নিশ্চিতভাবে একটা নয়। ফ্যাক্টর। আমরা কি নিশ্চিতভাবে নয়। স্বস্তির যদি বাংলাদেশের দিকে এগুচ্ছি কিনা? প্রশ্নে ওঠে না, প্রশ্নে ওঠে না। যেই ডিজাইনে নির্বাচনটি করতে চাচ্ছে ডক্টর ইউনূসের অধীনে ফেব্রুয়ারিতে যদি সেই ডিজাইনে নির্বাচনটি হয় অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া হয়, নিশ্চয়ই আমরা স্বস্তির পথে যাচ্ছি না। তারপর এই কথাগুলো তো আমরা আওয়ামী লীগের সময়ও বলেছি যখন একপাক্ষিক নির্বাচন করেছে। শুধু আওয়ামী জোটভুক্ত দলগুলোকে নিয়ে ১৪, ১৮ তে বিএনপি অংশ নিয়েছিল। কিন্তু সেটা একেবারে মানে ইতিহাসে অন্যতম বাজে নির্বাচন হয়েছে, তাই না? বিএনপির মতো দল কি ৫ টা আসন পেতে পারে? এটা সম্ভব? সম্ভব এটা কোনভাবে? ২০১৮ সালে ৫ টা আসন দিয়ে দিল তাকে। এটা কিভাবে সম্ভব? যাই হোক, বিএনপি অংশ নিয়েছিল। ২৪ নির্বাচন বিএনপি বিহীন নির্বাচন হলো।
আমরা তো বরাবরই সেগুলো বিরোধিতা করে আসছি এবং তখনই আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়ে আসছিল যে আমরা বিরোধী পক্ষে, বিএনপি জামাতের পারপাস সাফ করছি। এখনো আমরা যখন এই নির্বাচন যেটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটিরও বিরোধিতা করছি। এবং ওই জায়গাটাতে কেন বিরোধিতা করলাম যে একটা ইনক্লুসিভ, সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হওয়াটা জরুরি। তাতে যেই ক্ষমতা আসুক না কেন। এখনো বলি, তখন যেমন বলেছি যে জামায়াতও যদি ক্ষমতা আসে মানুষকে মেনে নিতে হবে। কারণ এটা মানুষের ডিজায়ার, মানুষ ভোট দিচ্ছে। আবার এখনো যদি বলি মানুষ আওয়ামী লীগকে বেছে নেয়, কথার কথা। আমি এটা যদিও সম্ভব না এবার যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবারই যদি অংশ নেয়, সম্ভব না। তারপরেও যদি বলি যে তারপরে যদি আওয়ামী লীগ আসে, তাও মানুষকে মেনে নিতে হবে। কিন্তু এই যে একপাক্ষিক নির্বাচন, তাহলে আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছি কেন? বা অন্যরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছে কেন? স্বৈরাচার বলা হচ্ছে কেন? এই প্রক্রিয়া কাজগুলো করে আসছিল, তাই তো? এজন্যই তো। তাহলে সেই একই প্রক্রিয়া যদি এখন ঘটতে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই বর্তমান সরকারকে ফ্যাসিবাদ বলব, স্বৈরাচার বলব। বর্তমান সরকারও তো কোনো না কোনো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এটা তো আর নির্দলীয় নিরপেক্ষ সরকার না, ডক্টর ইউনূসের সরকার। প্রশ্নই ওঠে না। এটি চরম পক্ষপাতদুষ্ট একটি সরকার। তো যা ঘটেছে আওয়ামী লীগের সময় এখনো তাই ঘটবে। খুব স্বাভাবিক। এবং এইভাবে একেকটি সরকার যদি গঠন হয়, কোন অবস্থায় মানুষ স্বস্তি থাকবে না। তখন তো তার অপোজিশন নিশ্চয়ই সাংঘর্ষিক রাজনীতি শুরু করবে। এটি তারা মেনে নিবে না। এবং আমার ধারণা এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, বড়জোর ১.৫ থেকে ২ বছর স্থায়িত্ব লাভ করবে। যেই আসুক না কেন। এবং না, আমি ১.৫ থেকে ২ আর বছর ২ টা যদি স্থায়িত্ব লাভ প্রসঙ্গে করে। যাব। ১ম এ একটা ছোট হালকা বিষয় বলি। আপনি জানেন যে আ বিএনপি আবার তার মনোনয়ন ঘোষণা করেছে কয়েকটা। বেগম জিয়ার এই অসুস্থতার মধ্যেও আচ্ছা দলের কাজ দলের মতো চলছে ধরে নিলাম। এর মধ্যে সিগনিফিক্যান্ট হলো ধানমন্ডি ১০ যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত উপদেষ্টাদের মধ্যে একজন, তার সেখানে ভোটার হয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন এবং আমি কন্টেন্টে আমার ইনফরমেশন ধরে বলেছি যে আসিফ মাহমুদ সজীব ভাই এবং মাহফুজ আলম তারা বিএনপিতে যোগ দিতে চায়। বিবিসিও রিপোর্ট করেছে, বিবিসিতেও বলেছে যোগ দিয়েছে। কিন্তু এখানে বিএনপি আবার মনোনয়ন ঘোষণা করেছে। তার মানে আগামী নির্বাচন যদি হয়, ফেব্রুয়ারিতে হয়, তাহলে এখানেও এনসিপি এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া তো সাংঘাতিক রকম একজন মানুষ, সেটা বলতে আর দ্বিধা রাখে না। সে নতুন একরকম মিলিশিয়া টিম গঠন করছে। সেদিক থেকে এই নির্বাচনটা কি আলটিমেটলি চাইলেই যে একটা নির্বাচন আনুষ্ঠানিকতা দিয়ে কোনো একটা হ্যান্ডওভার করা, সেটা কি সম্ভব হবে? আমি আসলে আপনার কথাগুলো খুব মানে আস্তে শোনা যাচ্ছে। মানে খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। আমি বলছি যদি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে ধানমন্ডি ১০-এ তার ভোটার চেঞ্জ করেছিল, কিন্তু হুম, সেইখানে বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে এবং বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবচেয়ে বিতর্কিত মানুষ। জি। কথা হয়েছিল এরকমও, বিবিসিও রিপোর্ট করেছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে বিএনপিতে যোগ দিতে পারে। হুম, হুম, হুম। সেই ক্ষেত্রে এখন যেহেতু এখানে বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে, তাহলে আগামী নির্বাচন কি সহজভাবে তারা ছেড়ে দিবে? কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু একটা নতুন টিম গঠন করছে, এখানে ছেলেপেলেকে ট্রেনিং দিচ্ছে, সশস্ত্র ট্রেনিং দিচ্ছে, তাদের আগে থেকে প্রস্তুতি আছে, দেশে অস্ত্র আছে। সেই ক্ষেত্রে কি এটা খুব সহজ হবে যে যদি ফেব্রুয়ারিতে না, সহজ হবে নির্বাচনই না, হয়, সহজ কোন জায়গাতেই হবে না। ডক্টর ইউনূস তার এক্সিটের এক্সাম্পল আতিক মাহমুদ সাজু ভাইয়াকে নমিনেশন দিয়ে যদি বিএনপি নমিনেশন না দেয় বা ছাড়ও দেয়, ওখানে কোনো প্রার্থী না রাখে, দুঃখিত, তখনও সহজ হবে না। যদি তাকে নাও নেয়, এখন যে প্রার্থী ঘোষণা করেছে, সেক্ষেত্রেও সহজ হবে না। কোন দিক থেকেই সহজ হবে না। তারপরে একটা বড় বড় কথা বলে রাখি, মানে রাজনীতির জন্য। যেই প্রার্থীটা ঘোষণা করা হচ্ছে বিএনপি থেকে, এর আগে তো ২৩৭ জনের নাম ঘোষণা করা হলো, সেখান থেকে আবার অনেক কাটছাঁট হয়েছে, নতুন নাম মুখ এসেছে। এখন আবার নতুন করে কারো নাম ঘোষণা করা হচ্ছে। আবার এর মধ্যে দিয়ে কাটছাঁট হবে। অতএব আমরা এইকে নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারি না। তফসিল ঘোষণার পরে যখন চূড়ান্তভাবে নাম ঘোষণা করা হবে, এখনো তো তফসিল ঘোষণার ১-১.৫ সপ্তাহ বাকি। তারপরে আবার তারা চূড়ান্তভাবে নাম ঘোষণা করবে। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র হস্তান্তর করবে। এর মধ্যে অনেক, অনেক ধরনের নাটক হবে, অনেক ধরনের রাজনৈতিক খেলা হবে। সো আপনার এটি মনে করার কোনো কারণ নেই যে এই পর্যায়ে যে পর্যায়ে মানে বিএনপি পৌঁছেছে বা আসিফ মাহমুদ সজীব ভাই যে অবস্থা আছে, এটি চূড়ান্ত কিছু নয়। আর এনসিপি সবশেষ আমার মনে হয় যে বিএনপির সাথে জোট বাঁধবে। যদিও অনেকে বলেন যে এটি জামাতের বি টিম। হতে পারে। জামাতের বি টিম হয়েও যে রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে বিএনপির সাথে জোট বাঁধতে পারবে না, সেটা কে বলতে পারে? এর মধ্যে অনেক খেলা আছে, অনেক সমীকরণ আছে। আ এবং টোটাল রাজনীতি সম্বন্ধে যদি বলতে হয় যে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে, এটুকু শুধু নিশ্চিত করে বলতে পারি, নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না। আমি ৯ মাস আগে থেকে যা বলে আসছি, এখনো তাই বলব যে ফেব্রুয়ারিতে নির্বাচন
হবে না। তাহলে কোন গহ্বরে যাবে বাংলাদেশ? বাংলাদেশ ইউনূসের হাতেই থাকবে আগামী দিনের সরকার? যদি একটা ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যাবে। পিছিয়ে গিয়ে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, তারপরেও আমার মনে হয় যে সুস্থির পথে কোনো বাংলাদেশ যাচ্ছে এটি বলা যাবে না। তার কারণ যারা বিকল্প ওয়েতে বর্তমান সরকারকে টিকিয়ে রেখে নিজেদের ক্ষমতার জাহির করতে চায়, প্রশাসন নিয়ন্ত্রণে নিতে চায় এবং বিহাইন্ড দ্য স্ক্রিন যারা সরকার পরিচালনা করছে তারা তো সহজে নির্বাচন চায় না। আবার আওয়ামী লীগ আসবে সেটাও তারা চায় না। যদি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যায়। তো তারা একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করবে। রক্তপাত ঘটানোর চেষ্টা করবে। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে। আবার ইনক্লুসিভ নির্বাচন না হলে সজীবরা যে জয় বলে রেখেছেন প্রতিহত করা হবে। সো কোনটাই আমাদের জন্য এই মুহূর্তে কোনো অবস্থাতেই ভালো কিছু ইঙ্গিত করছে না। তারপরেও মন্দের ভালো হিসেবে চাই যে অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। তাতে অন্তত বাংলাদেশ আপাতত একটা সুনির্দিষ্ট পথে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানেও স্বস্তি আসবে না মানে তার আগ পর্যন্ত। কিন্তু ওই যে ইনক্লুসিভ যদি না হয় সেই জিনিসটা আরো ভয়ঙ্কর হবে। না, বুক ফাটে তো মুখ ফাটে না, মুখ খুলে না, সেইটা হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর। এই ডিসেম্বরে আমরা সবসময় আড়ম্বরপূর্ণ ভাবে, ইভেন বিএনপি সরকারের সময়, বিএনপি জামাত সরকারের সময় এই বিজয়ের মাস আমরা উদযাপন করেছি। এবার এর টু শব্দ নেই। কুচকাওয়াজ তো বাদিয়ে দিলাম, কোনো আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন নেই। কি দেখছেন, কোন পথে আগাচ্ছে? পথ তো একটাই, ভয়ঙ্কর পথ। এবং আপনি যা বলছেন এই যে বিজয়ের মাস, আমরা স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দেখছি। আমরা নতুন ইতিহাসের বয়ান শুনছি। বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক ছিলেন সেই কথাও শুনছি। ৩২ নম্বর মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের কোন স্মৃতি বহন করে না সেই ধরনের কথা শুনছি। জামাত নাকি শুধুমাত্র আহ স্বাধীনতার পক্ষে ছিল আর সবাই স্বাধীনতা বিরোধী। মানে খুব ইনফর্মাল একটা শব্দ ইউজ করতে চাচ্ছিলাম, পারলাম না ইউজ করতে। আমরা এগুলোকে কি বলবো? এই যে ইতিহাসের বয়ান দেয়া হচ্ছে, আবার আওয়ামী লীগ ইতিহাস খণ্ডিত করেছে, এটাও সত্য কথা। কিন্তু এখন যা চলছে, মুক্তিযুদ্ধ তো নাই। পারলে বলে ফেলে যে এই দেশে কোনোদিন কখনো মুক্তিযুদ্ধ হয়নি। যেখানে ৩০ লাখ শহীদের কথা নানানভাবে প্রতিষ্ঠিত। ৩০ লাখ বাদ দিলাম, ২০ লাখ হয়েছে, ১৫ লাখ হয়েছে, ১০ লাখ হয়েছে। এখন আমরা শুনি মুক্তিযুদ্ধে নাকি শহীদ হয়েছে মাত্র ৭,০০০। এই লোকগুলোকে কি করা দরকার? যার সাথে কথাবার্তা বলে যাচ্ছে, কি দুঃসাহস দেখাচ্ছে, কি দুঃসাহস! বলার কেউ কিছু নেই। এই ডিসেম্বর মাস, শুধু ডিসেম্বর মাস না কেন, যেকোনো সময় যদি বলে যে পাকিস্তান জিন্দাবাদ, এখন যদি কেউ বলে ভারত জিন্দাবাদ, আমি দায়িত্ব নিয়ে বলছি ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মুজাম্মেল বাবু আওয়ামী লীগের সময় ভারত বাংলাদেশে একটি অনুষ্ঠানে জয় বাংলার সাথে জয় হিন্দ উচ্চারণ করেছিলেন। তিনি বলেছেন জয় হিন্দ বলা উচিত। আমি প্রতিবাদ করেছিলাম। যদি জয় হিন্দ বলাতে আমরা প্রতিবাদ করতে পারি এবং কোন অবস্থাতে মেনে নিতে পারি না, জয় পাকিস্তান জিন্দাবাদ সেখানে আমরা কিভাবে মেনে নেব? কিভাবে? এখন সেটি হচ্ছে। এবং এই জয় হিন্দ প্রসঙ্গটাতে শুধুমাত্র একা মোজাম্মেল হক বাবু তিনি উচ্চারণ করেছিলেন, আর তো কেউ নয়। কিন্তু এখন তো যেখানে সেখানে পাকিস্তান জিন্দাবাদ প্রকাশ্যে এগুলো উচ্চারণ করা হচ্ছে। এর বিপরীতে আমাদের প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত? আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করব আপনার অনুমতি সাপেক্ষে। সেটা হলো বেগম জিয়ার আবার সুস্থতা কামনা করে। আপনার যদি সময় থাকে আমি 2 মিনিট, অসংখ্য দর্শক কমেন্ট করেছেন, এর মধ্যে 2-4টা কমেন্ট আপনাকে একটু পড়ে শোনাই। বিজয়ের মাস উদযাপনের আয়োজন নেই, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ আছে তো। আপনি জানেন যে সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে। তারপর আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা এবং সংলাপ। বাংলাদেশের রাজনীতিকে আজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দিন দিন। দেশের রাজনীতি এখন রাজনৈতিক ব্যক্তিদের হাতে নাই, তাই এই আলোচনা এবং সংলাপ হলো জাতি বিনাশী এক তৎপরতা। মানুষের আক্ষেপ থেকে মানুষ বলছেন। আপনাদের দুজনকে খুব ভালোবাসি ভাই। তারপর
এরকম অসংখ্য কমেন্ট আমার সম্ভবত আমরা কথা বললাম 32 মিনিটে সম্ভবত 300-400 কমেন্ট এসছে। পান্না, আমরা চেষ্টা করি আপনার জন্য অনেক 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 শুভকামনা। আপনার এই কণ্ঠ, এই দেশের এই ক্রাইসিস সময়ে একটা ইতিহাস আপনার জন্য দোয়া, আপনার দীর্ঘায়ু, আপনার সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে।